ইথারের ধর্ম। প্রথমেই আমরা যেটা পড়ব দ্রাব্যতা। ইথারের অক্সিজেন পরমাণুতে, যেহেতু ইথারের অক্সিজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ব্যবহার করে সে জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে এই রকমভাবে। এর ফলে কি হয় না, ইথারগুলো জলে দ্রবীভূত হয়। তবে এই দ্রাব্যতাটা নিম্ন আণবিক ইথারের ক্ষেত্রে বেশি। যত অ্যালকিল গ্রুপের আকৃতি বাড়ে তত দ্রাব্যতাটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ এক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স একটা ফ্যাক্টর কাজ করে। অন্যদিকে ইথার আবার বিভিন্ন জৈব দ্রাবক যেমন বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটোন ইত্যাদিতে দ্রাব্য, এবং অনেক জৈব পদার্থ আবার ইথারে দ্রবীভূত হয়। সাথে সাথে আমরা এটাও মনে রাখব, বদ্ধ শৃঙ্খল যুক্ত ইথার জলে বেশ দ্রাব্য, যেমন টেট্রাহাইড্রোফিউরান, ডাইঅক্সান, এইগুলো সব কিন্তু জলে দ্রাব্য। অন্যদিকে কিন্তু ফিউরান কিন্তু আবার জলে অদ্রাব্য, কারণ এখানে যে অক্সিজেন আছে তার ইলেকট্রনটা কিন্তু পুরোপুরি অ্যাভেলেবল নয়, কারণ এটা রেজোনেন্সে অংশগ্রহণ করে, লাইক দিস। এইরকমভাবে এটা কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করে। ফলে ওই ইলেকট্রনগুলো অ্যাভেলেবেল হয় না, তাই এটা কিন্তু জলে দ্রবীভূত হতে চায় না। এরপরে আমরা যে জায়গাটা পড়ব সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। ইথারের অক্সিজেন পরমাণুর সাথে কোনো এইচ পরমাণু যুক্ত না থাকায় এরা অ্যালকোহলের ন্যায় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না, যার ফলে ওইভাবে অ্যালকোহল যেভাবে সংযোজিত হয়েছিল, মানে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কীরকম দেখি, অ্যালকোহলের ক্ষেত্রে আমরা এরকম পেয়েছিলাম যে ROH এরকমভাবে এরা যুক্ত হয়েছিল, সংগঠিত হয়েছিল। ইথারের ক্ষেত্রে এই ধরনের সংযোজিত হওয়া সম্ভব নয়, যেহেতু অক্সিজেন পরমাণুর সাথে ইথারের গঠন কেমন, তাহলে এখানে অক্সিজেন পরমাণুর সাথে কোনো হাইড্রোজেন পরমাণু লেগে নেই। ফলে ইথারের স্ফুটনাঙ্ক সমআণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলের চেয়ে কম হয়। রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমেই আমরা যেটা পড়ব ইথারের ক্ষার ধর্ম। ইথারের যেহেতু অক্সিজেন পরমাণুতে লোন পেয়ার ইলেকট্রন আছে, সেটা কোনো তার প্রোটনকে দান করতে পারে, সে কোনো তার প্রোটনকে দান করতে পারে। ফলে প্রোটন মানে H+ আয়নকেই বোঝায়, এটা তোমরা জানো, দিয়ে অক্সোনিয়াম লবণ তৈরি করে। এই বিক্রিয়াটা শো করছে যে ইথার হচ্ছে ক্ষারীয়। আর ইথার ক্ষারীয় বলেই ইথার কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং অ্যাসিডে দ্রবীভূত হয়। যেমন দেখো, ডাইইথাইল ইথার HCl এর সাথে বিক্রিয়া করে ডাইইথাইল অক্সোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। ঠিক আছে, এখন যেহেতু ইথার ক্ষারীয় তাই এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডে দ্রবীভূত হয়, আবার ক্ষারের সাথে যেহেতু বিক্রিয়া করে না তাই ইথার ক্ষারে অদাব্য হয়। ইথারের এই লোন পেয়ার ইলেকট্রন সে ব্যবহার করে অ্যাসিডের সাথে লুইস ক্ষারের বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইথারেট নামক যৌগ তৈরি করতে পারে। ঠিক আছে, যেমন লুইস অ্যাসিড বলতে আমরা জানি BF3, AlCl3 এদের সাথে ইথারেট যৌগ গঠন করে। C2H5O C2H5 মানে ইটি মানে তোমরা জানো C2H5 BF3 সাথে বিক্রিয়া করছে করে এই ধরনের একটা ইথারেট যৌগ তৈরি হয়। এই ধরনের ইথারেট যৌগ গ্রিগনার্ড বিকারকের সাথেও হয়, তোমরা সেটা আগেই পেয়েছো। বেশ, হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট। এটা সাধারণভাবে হ্যালোজেন অ্যাসিড বললেও আমরা এখানে HBr HI এর কথাই ভাববো, কেন এখানে যে বিক্রিয়ার অর্ডারটা থাকে হ্যালোজেন অ্যাসিডগুলোর মধ্যে সেটা
HI এর ক্ষেত্রে সবচেয়ে দ্রুত হয়, তারপরে HBr, তারপরে HCl। আমাদের এখানে মূলত হচ্ছে HI এর সাথে বিক্রিয়াগুলো আমরা দেখব। কি হয় যদি HI এর সাথে মানে ইথার বিক্রিয়া করে, তাহলে অ্যালকোহল এবং হ্যালাইড তৈরি হয়। এখন যদি সুষম হয় তাহলে এটাই হবে। আবার যদি অতিরিক্ত HI নিই তাহলে সেটা কিন্তু আবার এই অ্যালকোহলটার সাথে বিক্রিয়া করে অ্যালকিল হ্যালাইড দেবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা একটাই প্রোডাক্ট পাবো, সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে নয়, এই যে ইথারের কার্বন অক্সিজেন বন্ধনের যে বিভাজন হচ্ছে, সেটা যদি অপ্রতিসম ইথার হয় বা মিশ্র ইথার হয়, তাহলে সেক্ষেত্রে কোন CO বন্ধনটা বিভাজিত হবে, এই জায়গাটা প্রশ্ন। এবং এইটা নির্ভর করে, এই বিভাজন বিক্রিয়াটা পরের দিকে যেহেতু আবার I- নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, তাহলে এটা আবার SN1 প্রকৃতির না SN2 প্রকৃতির, এইগুলো সব নির্ভর করছে কিন্তু অ্যালকিল গ্রুপের প্রকৃতির ওপর, অর্থাৎ এই যে R এবং R' প্রকৃতি কেমন তার ওপর নির্ভর করে। অ্যাকচুয়ালি প্রথম ধাপে যে বিক্রিয়া সেটা কিন্তু এরকম হয়, মানে প্রথম প্রোটনেশন হয়, অর্থাৎ Hটাকে গ্রহণ করলো, Iটা বেরিয়ে গেল, তার মানে এরকম একটা অক্সোনিয়াম লবণ তৈরি করলো। এর পরবর্তী ধাপের বিক্রিয়াটা কেমন হবে সেটাই R এবং R' ওপর নির্ভর করবে, মানে সেটাই ঠিক করে দেবে যে SN1 হবে না SN2 হবে। তো আমি এখানে একটা চার্ট করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় দ্বিতীয় ধাপের ক্ষেত্রে। যেমন ধরো এটা হচ্ছে সুষম বা প্রতিসম, এক্ষেত্রে বিক্রিয়াটা SN2 পথেই পরিচালিত হবে এবং তুমি সেখানে যেটা পাবে প্রোটনেশন, তো এটা হয়ে গেল। তারপরে I- মানে ফার্স্ট ধাপ তো আমি দেখিয়ে দিচ্ছি প্রোটনেশনটা, তারপরে I- এই কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেন এটা তুলে নেবে, তাহলে অ্যালকোহল পাবো এবং অ্যালকিল হ্যালাইড পাবো। তাহলে এখানে CO বন্ধনটা বিভাজিত হলো এবং এটা SN2 পথে হতে পারলো, কারণ ক্রাউডনেসটা কম এই কারণে, দুটো হাইড্রোজেন আর একটা মিথাইল আছে, ফলে খুব বেশি বাধার সৃষ্টি করছে না। মানে এটা প্রাইমারি যে কোনো ইথারের ক্ষেত্রে, মানে অ্যালকিল গ্রুপগুলো প্রাইমারি হলে এই SN2 পথেই হবে। এখানে দেখো অপ্রতিসম ইথার আছে, একদিকে CH3 আছে, একদিকে CH2CH3 আছে, তাহলে দুটোই প্রাইমারি, তাহলে SN2 পথেই পরিচালিত হবে, I- SN2 পথেই প্রবেশ করবে। কিন্তু খেয়াল করে দেখো প্রোটনেশনের পর এই CH3 কাছে ভিড়টা কম, কারণ এখানে CH3 গ্রুপটা রয়েছে, তাই দুরকমই হওয়ার সম্ভাবনা থাকলেও মুখ্যত এই প্রোডাক্টটাই হবে, অর্থাৎ CH3I হবে এবং CH3CH2OH তৈরি হবে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে, স্টেরিক হিন্ড্যান্সটা এখানে বেশি হচ্ছে, একটা মিথাইল গ্রুপ বেশি থাকায়, তাই ও চট করে যেখানে স্টেরিক হিন্ড্যান্স কম সেই পথেই অ্যাটাক করবে কার্বনকে, ফলে এই বন্ধনটা ভেঙে যাবে। অন্যদিকে এখানে যখন টার্সিয়ারি গ্রুপ চলে আসছে তখন কিন্তু একটু পাল্টে যায়। টার্সিয়ারি গ্রুপের ক্ষেত্রে SN1 পথে বিক্রিয়া হবে। কীভাবে দেখো, যেহেতু টার্সিয়ারি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি, তাহলে প্রথমে এই ক্লিভেজটা হয়ে যায়, এই বন্ধনটা ভেঙে যায়, টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই টার্সিয়ারি কার্বোক্যাটায়ন I- সাথে বিক্রিয়া করে Me3CI তৈরি করলো। আবার যদি আমার ফেনল হয়, ফিনাইল ইথার হয়, তার মানে হচ্ছে ধরো C6H5OCH3 যেটা অ্যানিসোল, সেক্ষেত্রে হয়তো বিক্রিয়াটা SN2 পথে হবে, কিন্তু এই বেঞ্জিন রিংয়ের এখান থেকে SN2 পথে পরিচালিত হতে পারবে না। আবার SN1 পথে হবে না, কারণ এই বন্ধনটা যখন ভেঙে যাবে তখন কিন্তু সেটা খুব একটা স্থায়িত্ব পাবে না। মানে এরকম যখন হয় তুমি খেয়াল করে দেখো, আমার তো প্রথম ধাপে এই জায়গাটা Hকে দিল, দিয়ে তোমার এটা প্রোটনেটেড হলো, দিয়ে এটা হলো, কিন্তু এখানে I- এই পদ থেকে বিক্রিয়া করতে পারছে না। I- বেঞ্জিন বলে যে ইলেকট্রন মেঘ তার দ্বারা বিকর্ষিত হয়, ফলে এই পদ দিয়ে প্রবেশ করতে পারে না। অথচ এদিকে স্টেরিক হিন্ড্যান্সটা কম, তখন এই কার্বনকে অ্যাটাক করে এবং অক্সিজেনের বন্ধন ইলেকট্রনটা এই অক্সিজেন তুলে নেয়, ফলে আমরা সবসময়ই এক্ষেত্রে ফেনল পাবো আর অ্যালকিল হ্যালাইড পাবো। সেটা CH3 থাকলে CH3I, যদি C2H5 থাকে তাহলে C2H5I পাবো, এটা সবসময় ঘটবে। আবার অন্যদিকে যদি আমার বেঞ্জাইল ইথার হয়, যেমন ধরো এক্ষেত্রে CH2OCH3 আছে, যেহেতু বেঞ্জাইল যে কার্বোক্যাটায়ন, সেই কার্বোক্যাটায়নটা স্থায়িত্ব আছে, প্রোটনেশন হওয়ার পর আমার এটা হলো,
এবার যদি এখান থেকে এটা বেরিয়ে যায় তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় এর কিন্তু রেজোনেন্স স্টেবিলিটি আছে। ফলে এক্ষেত্রে SN1 পথে বিক্রিয়াটা পরিচালিত হবে এবং বেনজাইল হ্যালাইড পাবো, অর্থাৎ এখানে বেনজাইল আয়োডাইড পাবো। আর অ্যালকোহল তো পেয়েছি আগে, এটা খেয়াল রাখতে হবে। আর যদি সাইক্লিক ইথার হয়, যেমন এই ক্ষেত্রে আমার দুদিকেই আই লেগে যেতে পারে, যেমন এই ক্ষেত্রে লেগেছে। আবার যদি একটা দিক ব্লক থাকে তাহলে একটা OH হবে আর একটা দিকে আই যুক্ত হবে। এই হচ্ছে তোমাদের HI যে ক্লিভেজ। না, ইথার জারিত হলে কি হবে? ইথার যদি জারিত হয়, যদি আমরা যেগুলো তীব্র জারক পদার্থ আছে K2Cr2O7 গাঢ় H2SO4 বা Na2Cr2O7 গাঢ় H2SO4 কিংবা KNO4, এগুলো দিয়ে তীব্র জারক পদার্থ দ্বারা জারিত করি, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে। অর্থাৎ এখানে যে আরটা থাকবে সেটা RCHO-তে কনভার্ট হবে। C2H5 আছে, তার মানে CH3CH হবে। যতটা কার্বন এখানে থাকবে সেটাই হবে এখানে আসবে, সেটাই অ্যালডিহাইড। যত কার্বন সমকার্বনযুক্ত অ্যালডিহাইড তৈরি হবে এখানে। না, নেক্সট হচ্ছে পারক্সাইড গঠন। অ্যান্ড পারক্সাইড ইথার খুব সহজেই গঠিত হয়ে যায় যদি বায়ু এবং সূর্যালোককে পেয়ে যায়। খেয়াল করে দেখো, এটা ইথারের গঠনটা এরমভাবে লিখেছি। এখানে দু রকমের হয়, একটা হাইড্রো পারক্সাইড হয়, যেটাও আবার দীর্ঘক্ষণ রেখে দিলে ধীরে ধীরে পারক্সাইডে চলে যায়। এটা হচ্ছে হাইড্রো পারক্সাইডের গঠনটা। এখন ইথার বিভিন্ন জৈব পদার্থের দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। এই পারক্সাইডগুলো খুব বিস্ফোরক, ফলে উত্তপ্ত করতে গেলে অনেক সময় বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। যাতে এই বিস্ফোরণ না হয় আমাকে প্রথমে পারক্সাইড মুক্ত করতে হবে। তার মানে কি, ইথারে আদৌ পারক্সাইড আছে কি না তার একটা পরীক্ষা করে নিতে হয়। সেটা কিভাবে করব? ইথারের একটা নমুনা নিয়ে তাতে স্টার্চ মিশিয়ে KI দ্রবণ দিয়ে ভালো করে ঝাঁকাতে হবে। যদি দেখা যায় যে সেটা নীলবর্ণ ধারণ করেছে তাহলে বুঝতে হবে তাতে পারক্সাইড আছে। আর যদি কোনো বর্ণের পরিবর্তন না হয় বা নীলবর্ণ এলো না, তাহলে বুঝবো ওটা ইথারটা বিশুদ্ধ, ইথারে কোনো পারক্সাইড নেই। কারণ যদি পারক্সি বন্ধন থাকে তাহলে এটা জারক পদার্থ বলে এই I- কে জারিত করে I2-তে কনভার্ট করে দেবে, আর এই I2 স্টার্চের সাথে বিক্রিয়া করে নীলবর্ণ তৈরি করবে। ঠিক আছে, তাহলে পারক্সাইড থাকলে এই বিক্রিয়াটা হবে, না হলে হবে না। তাহলে এই পারক্সাইড থাকলে তাকে দূর করব কি করে? অ্যাকচুয়ালি হচ্ছে আমি দেখলাম যে এখানে KI এর সাথে যখন বিক্রিয়া করলো তখন দেখো I2 তৈরি হয়েছে, এখানে কিন্তু কোনো পারক্সাইড নেই। তাহলে আমি KI বা FeSO4 দ্রবণ সহ ঝাঁকিয়ে পারক্সাইড দূর করতে পারি, অথবা কনসেন্ট্রেট H2SO4 বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহ পাতিত করেও পারক্সাইডকে মুক্ত করতে পারি। তাহলে ইথারকে সংরক্ষণ করব কি করে? ঠিক ক্লোরোফর্মের মতনই ইথারকে কিন্তু বায়ু ও সূর্যালোকের হাত থেকে রক্ষা করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কালো কাগজে মোড়া রঙিন গাঢ় বর্ণের কোনো বোতলে মুখ বন্ধ করে, মানে এয়ারটাইট অবস্থায় রেখে দেওয়া হয়, এবং এর সাথে অনেক সময় এই সামান্য পরিমাণে Cu2O বা C2H5OH ইত্যাদি মিশিয়ে দেওয়া হয়, যাতে পারক্সাইড না থাকে। আর ইথারের সাথে PCl5 এর বিক্রিয়ায় আমাদের মূলত অ্যালকিল ক্লোরাইড তৈরি হবে, আর খুব সামান্য পরিমাণে এই যৌগটা তৈরি হয়, অর্থাৎ যে আলফা কার্বনটা আছে সেটাতেই Clটা প্রবেশ করে যায়। তবে এই পরিমাণটা খুবই সামান্য হয়। H2SO4 এর সাথে যদি ইথারকে বিক্রিয়া ঘটানো হয়, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে উচ্চ চাপ এবং লঘু H2SO4, এটা H2SO4 লিখে নাও, H2SO4 সহযোগে রাখলে এটা ইথানলে পরিণত হয়ে যাবে। অর্থাৎ ইথার থেকে অ্যালকোহল এইভাবে আমরা করতে পারি, শুধু এখানে লঘু H2SO4 নিতে হবে, উচ্চ চাপে রাখতে হবে। ইথার কিন্তু এস্টার গঠন করে, এবং ইথারের সাথে যদি আমি অ্যাসাইল গ্রুপকে নিই, অনাদ্য ZnCl2 অনুঘটক বা AlCl3 প্রেজেন্সে যদি উত্তপ্ত করি, তাহলে ইথার কিন্তু এস্টার তৈরি করবে। C2H5O C2H5 RCOCl অনাদ্য ZnCl2 দিয়ে হিট দিলে খেয়াল করে দেখো এই যে RC ডবল বন্ড ও তো ছিলই, ওর সাথে OC2H5 গ্রুপটা লেগেছে।
তাহলে আমি যদি CH3COCl নিই তাহলে CH3C ডবল বন্ড O2H5 হবে। একই রকমভাবে অ্যানাইড্রাইড নিলেও আমরা কিন্তু এইভাবে এস্টারগুলো পাবো। বেশ, আর আরেকটা বিক্রিয়া আমরা পড়ে নেব, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া। কার্বন মনোক্সাইডের সাথে অনুঘটকের উপস্থিতিতে সেটা BF3 নামক লুইস অ্যাসিড, খুব সামান্য জল, এটাও অনুঘটকের কাজ করে। উচ্চ চাপ, মোটামুটিভাবে 500 অ্যাটমসফিয়ারের কাছাকাছি, এবং উচ্চ তাপমাত্রায় অর্থাৎ 125 থেকে 150 বা 200 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রায় রাখলে পরে ইথার থেকে এস্টার তৈরি হয়, কিন্তু এখানে কার্বন সংখ্যাটা বেড়ে গেছে, অর্থাৎ এই CO গ্রুপটা এখানে ইনক্লুড হয়ে গেছে। তাহলে আমি যদি এখানে ধরো আমি CH3OCH3 নিয়েছি, তাহলে আমি কি প্রোডাক্ট পাবো? যদি ওই বিকারকগুলো ইউজ করি তাহলে আমি পাবো CH3COOCH3। ওকে, আর যেটা ধরো ফিনাইল ইথার, যেগুলো আমরা জানি ফিনাইল ইথারগুলো কীরকম প্রকৃতি হয়, তারা সাধারণভাবে যেটা হয় অর্থ প্যারা নির্দেশক হবে। কারণ হচ্ছে ধরো এখানে যে লোন পেয়ার আছে সেটা বেঞ্জিন বলয়ে দেবে, বেঞ্জিন বলয়ে রেজোনেন্সে অংশগ্রহণ করবে। এরপরে কী হবে না, এটা তোমার এখানে আসবে, এটা উঠবে। তাহলে আমরা দেখতে পাবো যে এইভাবে যে অর্থ এবং প্যারা অবস্থানগুলোতেই ইলেকট্রন ঘনত্ব বেশি থাকছে, তাহলে ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া, এদের ক্ষেত্রে কিন্তু অর্থ এবং প্যারা অবস্থানেই হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা। তা তোমাদের এরকম একটা প্রবলেম দেওয়া আছে, এটাকে ভালো করে পড়ে নেবে, ভিডিওটা পজ করে প্রবলেমগুলো লিখে অনুশীলন করবে। আশা করি অসুবিধা হবে না এবং ইথারটা তোমাদের কমপ্লিট হয়ে গেল।